3060 12GB আর 4060 এইটার মধ্যে গ্যাঞ্জামে আমরা সবসময় গরিবের পক্ষে ছিলাম। আই মিন 3060 12GB কেন? বিকজ অফ দ্য এক্সট্রা ভিরাম। যারা প্রোডাক্টিভ কাজ করবেন এবং নতুন গেমগুলো খেলবেন তাদের এই ভিরামটা অনেকটাই সাপোর্ট দেয়। 4060 সিরিজ নিয়ে এনভিডিয়া যেটা করছে এটাকে বলে যে গোড়া কেটে আগায় পানি দেওয়া। আই মিন এটার ব্যান্ডউইথ হাফ করে দেওয়া হয়েছে, ভিরাম কমায় দেওয়া হয়েছে, প্রাইস বেশি রাখা হয়েছে, সাথে অ্যাড করে দেওয়া হয়েছে কিছু বায়োবিও ফিচার যেমন ডিএলএসএস, এনভিডিয়া রিফ্লেক্স, এইসব হাবিজাবি। এর বাইরে ফেক ফ্রেমস ফ্রেম জেনারেশন তো আসি। তো এই সব কিছু নিয়ে আমরা বরাবরই 3060 পক্ষে থাকতাম, স্পেশালি যখন এটা প্রাইসিং ছিল 40,000 প্লাস। কিন্তু এই মুহূর্তে স্পেশালি লাস্ট ফিউ মান্থস এর মধ্যে 4060 প্রাইসটা অনেকটা রিজনেবল জায়গায় চলে আসছে, অর্থাৎ 38,000 টাকার আশেপাশে। এখন আমরা চেষ্টা করতেছি 4060 কে একটু ভ্যালু দেওয়ার, বিকজ এই প্রাইস রেঞ্জে এটার থেকে অলরাউন্ডার বেটার কার্ড বাজারে খুব বেশি পাবেন না। আপনি ইন্টেলের কার্ড পাবেন B580 এবং A770, এগুলো কাছাকাছি, কিন্তু এগুলো সব জায়গায় স্টেবল না। এমডির কার্ড পাবেন যেগুলো আপনাকে পারফরমেন্স বেটার দিবে, কিন্তু অলরাউন্ডার হিসেবে অধিকাংশ এনভিডিয়া ফ্যানবয় এনভিডিয়াই নেবে। তো যাই হোক, আজকে আমাদের চেষ্টা থাকবে 4060 দিয়ে DDR5 এ একদম চিপেস্ট পিসি বানানো যায় কিনা, এরকম একটা আমাদের টার্গেট। টোটাল কম্পোনেন্ট গুলো হিসাব করলে 85,000 টাকার আশেপাশে কতটুকু কমে দেয় স্টারটেক থেকে প্রোডাক্ট গুলো যেহেতু নেয়া, দেখা যাক। ধন্যবাদ স্টারটেককে আমাদেরকে এই বিল্ডের কম্পোনেন্ট গুলো দিয়ে সাপোর্ট করার জন্য। আপনাদের সাথে আছে আমি অর্ণজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। কন্ট্রোভার্সিয়াল গরিবের DDR5 লেটেস্ট রাইজেন প্রসেসর 8400F এর মধ্যে কিছু আছে, কিছু নেই। কিছু বলতে কি আছে? প্রাইস বেনিফিট। স্টারটেক এটা দিচ্ছে 10,000 টাকায়, মার্কেটে আপনি এটা 11,000 টাকার আশেপাশে পাবেন। তো এই প্রসেসরটা আপনার 6 কোর 12 থ্রেড হইলেও এটার ক্লোজেস্ট কাউন্টার পার্ট হচ্ছে AMD 7500F, যার কাছে এটা মারা খায়, কিন্তু দামের একটু তফাৎ আছে। একটু বললে ভুল হবে, 7500F এতটাই পপুলার হয়েছে, ওইটার দাম বাজারে 15,000 সামথিং, কখনো কখনো সেটা 16 ক্রস করে যায়। সেখানে এটা যদি 11,000ও পাওয়া যায়, তাইলেও কিন্তু আপনার এই যে 5,000 টাকার প্রাইসের ব্যবধান, এটা জাস্টিফাইড হয় না অ্যাকর্ডিং টু পারফরমেন্স। সো ভ্যালু যদি আপনি খুঁজেন তাহলে 8400F হচ্ছে আপনার নো ব্রেইনার। তবে 7500F এর দাম যদি একটু কমে আপনার 12-13,000 চলে আসে, তখন কিন্তু কম্পিটিশনটা জমবে আরো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ যে কম্প্যারিজনে রাইজেনের সাথে রাইজেনরই রাখতে হচ্ছে, এএমডির সাথে এএমডিরই রাখতে হচ্ছে, ইন্টেলকে আনাই যাচ্ছে না। মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করতেছি গিগাবাইট A620MH MATX একটা মাদারবোর্ড। বলে রাখা ভালো, এটা একটা গরিবী মাদারবোর্ড। এখানে গরিবী বললে অনেকে দুঃখ পাইতে পারেন, দুঃখ পাওয়ার কিছু নাই ভাই। আল্লাহ আপনারা যা দিছে, আপনি যা কামাইছেন, ওইটাই আপনার অকাত, আমাদেরও তাই। গরিবী কেন বলতেছি? কারণ ডেফিনেটলি আপনি একটা 650 বোর্ড নিলে পরে মনে আরো আনন্দ পাইতেন, কারণ আপনার চিপসেটের জোর আরো বেশি থাকতো। সেক্ষেত্রে আপনি প্রসেসরটা আপগ্রেড করে আরো ভালো ভালো প্রসেসর নিতে পারতেন। এমন না যে এইখানে আপনি আরো বেশি প্রসেসর লাগাইতে পারবেন না, যেহেতু সেম সকেট AM5 আপনি একদম 9950 X3D পর্যন্ত লাগাইতে পারবেন, কিন্তু পারফরমেন্সে প্রসেসরটাকে পুশ করার মতো এই মাদারবোর্ডের যথেষ্ট এনার্জি নাই। বাট 8400F এর জন্য দিস ইজ গুড এনাফ, বাট স্টিল বেটার মাদারবোর্ড নেওয়া পসিবল। নিতে পারতেছি না কেন? কারণ আমরা চিপেস্ট বিল্ড বানানোর চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই চিপেস্ট মাদারবোর্ডের দিকে যাইতে হয়েছে। এই বোর্ডটার দাম হচ্ছে 10,800 টাকা, অর্থাৎ M5 প্ল্যাটফর্মের বোর্ডের দাম, ওভারঅল কম্পোনেন্টের দাম কিন্তু ড্রাস্টিক্যালি কমে আসতেছে। যতই এটা মেইন স্ট্রিম হয়ে যাইতেছে, প্রাইস কমানো পসিবল হইতেছে, বিকজ এগুলো এখন লার্জ কোয়ান্টিটিতে সেল হইতেছে। আর ধীরে ধীরে দেখবেন কোনো একদিন হয়তো এমনও হবে 450 মাদারবোর্ড আপনাকে 620 বা 650 থেকে বেশি দামে কিনতে হইতেছে। দ্যাটস এ রিয়েলিটি। সিস্টেম ড্রাইভ হিসেবে আমাদেরকে চিপের মধ্যেই সর্ট আউট করতে হইতো, বাট এখানে চিপ অপশন মনে আরো একটা দুইটা আছে, বাট সেগুলোর প্রাইস রেঞ্জে খুব একটা ডিফারেন্স হবে না। আমরা ইউজ করতেছি বলতে পারেন খুবই পপুলার টিম MP44L, 500GB দাম হচ্ছে 6,125 টাকা। এখানে ডিরাম ছাড়া SSD দেওয়া ছাড়া উপায় নাই, কারণ ডিরাম সহ 500GB SSD কিনতে গেলে আপনার অলমোস্ট ডিরাম সহ 1TB SSD কাছাকাছি দাম, মানে ওইখানে প্রাইসের ডিফারেন্স এত বেশি থাকে না। 6,000 টাকার সাথে আপনি যদি আরো 2,000 টাকার মতো অ্যাড করেন, 8,000 এর আশেপাশে আপনি ডিরাম ছাড়া
1 TB SSD পাবেন। এর সাথে যদি আরো 2000 টাকা অ্যাড করেন তাহলে দেখা যাবে আপনি DRAM সহ 1 TB SSD পেয়ে যাচ্ছেন। সো দ্যাটস দ্যাট। আমার মনে হয় এনটি হিসেবে এটা ঠিক আছে, বাট টেকনিক্যালি 500 জিবির মধ্যে আপনি এখনকার যে গেমের সাইজ 80 জিবি 100 জিবি 3-4টা গেম রাখা ভাই কষ্ট হয়ে যাবে। তো এই কারণে 1 TB SSD নিতে পারলে বেটার, কিন্তু বাজেট ইজ বাজেট। বাজেট যদি হাতে থাকে তাহলে এইটাও আপনার কনসিডার করতে হবে। আপনি চাইলেই মাদারবোর্ডে 650 নিয়ে নিলেন মনে আনন্দে, কিন্তু এইখানে 500 জিবি নিয়ে বসে রইলেন, লাভ নেই। একটু আগে থেকে গবেষণা রিসার্চ করে নিলে পরে এই ধরনের বটলনেক গুলা পরবর্তীতে এড়ানো যায়। কারণ বটলনেক শুধুমাত্র প্রসেসর আর জিপিইউতেই হয় না, বটলনেক স্টোরেজে হয়, পাওয়ার কেবলে হয়, ইভেন আপনার কেবলের লেন্থেও হয়, ইভেন RGB লাইটেও হইতে পারে। এমন একটা কম্পোনেন্ট নিলেন যেটা লাইটটা সিঙ্ক হইতেছে না, এটাও রিয়েলিটি। মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি একটা সিঙ্গেল 16GB কর্সার ভেঞ্জেন্স 6000 মেগাহার্জ এর মেমোরি, যেটার দাম হচ্ছে বাজারে 6700 টাকা এবং নন RGB, অর্থাৎ কোনো আলোর ছটা নাই। মজা ব্যাপার হইতেছে আপনি এখান থেকে 200 টাকা বাড়াইলে আপনি কিন্তু 7200 মেগাহার্জ এর মেমোরি পাবেন। তবে 6000 মেগাহার্জ মোটামুটি স্ট্যান্ডার্ড বলতে পারেন। 200 টাকা আপনি বাড়াইলেন, কিন্তু 200 টাকার পারফরমেন্স আপনি বাড়তি সবসময় স্কুইজ করতে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই 200 টাকা বাড়তি দিয়ে আপনি 1200 মেগাহার্জ বেশি পেতেছেন, এই স্যাটিসফ্যাকশনটা থাকবে। ফ্লেক্সও নেওয়া যাবে, মানে 6000 MTS দেখলে পারি এটাও পসিবল। তবে CL28 এই মেমোরিগুলো কর্সার অ্যাবসোলুট ক্র্যাশিং প্রাইসে দিতেছে, কিংস্টনের উপরে প্রবল চাপ তৈরি করতেছে। দেখা যাক ডাউন দ্য লাইন কিংস্টনের প্রাইস আরেকটু ফালানো যায় কিনা। কুলার এই জিনিসটা না হইলেও চলতো। 8400F এর মতো একটা প্রসেসরের সাথে স্টক কুলার মোর দ্যান এনাফ। এই একটা জায়গায় যদি আমরা কুলারটা বাদ দিয়ে দিই, যেটা হইতেছে একটা টিপকুল AG500, 2650 টাকার এই কুলারটা আমরা বাদ দিয়ে টাকাটা সেভ করতে পারতাম, তাও দেওয়া হয়েছে। অ্যাস্থেটিক্যালি একটু দেখতে ভালো লাগে। অনেকের আবার 70 ডিগ্রি টেম্পারেচার সিপিইউতে দেখলে পরে হার্টের মধ্যে বিট বেড়ে যায়, তো তাদের জন্য এই কুলারটা বলতে পারেন। কিন্তু যাদের হার্টে এই ধরনের পালপিটেশন কম হয় তারা এটাকে ড্রপ করে দিতে পারেন, 2500 টাকা বেঁচে যাবে। কেস হিসেবে আমরা ইউজ করতেছি আরো একটা দেশীয় ব্র্যান্ড ম্যাক্স গ্রিন এর 350, যাকে কিনা বলা যায় আপনার মন্টেক স্কাই 2 এর সৎ ভাই, অপুষ্টি আক্রান্ত ছোট, অনেকটাই ছোট। অবশ্য আপনার 12,000 টাকার কেস যদি 3200 টাকায় দেওয়ার চেষ্টা করে, যা হওয়ার কথা তাই হইছে। আপনার প্রায় 9000 টাকার কস্ট কাট হইছে, হওয়ার কারণে কেসটা ছোট হয়ে আসছে। কিন্তু এর মধ্যে আপনার এই ছোট সাইজের MTX বোর্ড মোটামুটি বসে যায়, এবং আমাদের জিপিইউ যেটা আমরা ইউজ করবো ওইটা হচ্ছে ডুয়াল ফ্যান। সো সব মিলে কম্প্যাক্ট একটা ফিল দেয়, কিন্তু আপনার মন্টেকের মতো ক্লাসি ফিলটা দেয় না। তবে 12,000 টাকার একটা কেস আপনার একটা 85,000 টাকার বিল্ডের মধ্যে ইউজ করার মতো স্ক্রু ঢিলা এখনো আমাদেরও হয় নাই, আশা করি আপনাদেরও হবে না। অবশ্য এরকম স্ক্রু ঢিলা পাবলিক বাংলাদেশে অনেক আছে। আমরা প্ল্যান করছি পিসিবি স্টোরে এই ধরনের স্ক্রু ঢিলা পাবলিকদেরকে আইদার স্ক্রু টাইট দেওয়া হবে, নাহলে স্ক্রু সমেত বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আমার কি এবার শেখ হাসিনার মতো শুনিল না? ও নো, নেক্সট আনন্দ শোভাযাত্রায় আমার কি জানি খুব ভয়ঙ্কর রূপে ফেরত। এমনি অল ইন অল যতই হাসাহাসি করি না কেন, 3250 টাকায় এই ধরনের একটা কেস বাজারে পাওয়া যাইতেছে। এইটা বাংলাদেশি OEM ব্র্যান্ড গুলার একটা ফজিলত বলতে পারেন। এরা না থাকলে পরে আপনি আসলে এই রেঞ্জে একটা সময় বাংলাদেশে মুড়ির টিন পাওয়া যাইতো, আমাদের বরিশালের ভাষায় বলে কাতি, এই কাতিতেই আপনার বিল্ড করতে হইতো, এছাড়া উপায় ছিল না। সো দ্যাটস এ প্লাস। পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতেছি বাজেট বিস্ট ফার্স্ট প্লেয়ার DK প্রিমিয়াম 80+ ব্রোঞ্জ রেটেড 500 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটার দাম এখন কমতে কমতে 4000 টাকা এসে ঠেকছে। কিন্তু 4000 টাকার প্রাইস দেখে আপনি এটাকে লো বলিং করতে পারবেন না, কারণ এটা প্যাকেজিং থেকে শুরু করে ওভারঅল যে আপনাকে ইমপ্রেশনটা দেয়, দ্যাট অ্যাকচুয়ালি ফিলস প্রিটি গুড। ফার্স্ট প্লেয়ারের পাওয়ার সাপ্লাই গুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হওয়ার পর বলতে পারেন 2022 সাল থেকে আমরা বিভিন্ন বিল্ডে ইউজ করছি। প্রথম দিকে আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে এটার প্রাইস যেহেতু কম, কোয়ালিটিতে নিশ্চয়ই কোথাও কষ্ট করছে, বাট ওভার দ্য ইয়ার্স আমরা এইটা নিয়ে খুব একটা কমপ্লেন দেখতে পাইছি এমন না। যদিও এর মাঝখানে আমরা অনেক নামকরা ব্র্যান্ডের ধোয়া দেখতে পাইছি, আগুন সরাসরি দেখতে পাইনি, বাট ফার্স্ট প্লেয়ারে মনে হয় না এখন পর্যন্ত এটা দেখা গেছে। দেখা গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হয় এটা ফর দ্য প্রাইস, ফর দ্য পাওয়ার এফিসিয়েন্সি ইটস এ ভেরি গুড ডিল। যারা স্পেশালি এই প্রাইস রেঞ্জের মধ্যে পিসি বিল্ড করতে যাচ্ছেন, 4060 এর জন্য বেসিক্যালি একটা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই শুড বি গুড এনাফ। স্পেশালি 8400F এর মতো না খেয়ে থাকা প্রসেসরের জন্য আই থিঙ্ক ওভারঅল সিস্টেমে 500 ওয়াটের পরে আপনার এক্সট্রা অনেক জায়গা থাকবে টু ইউজ মেনি আদার কম্পোনেন্টস। 5 year ওয়ারেন্টি সহ আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি এ জাতীয় পাওয়ার সাপ্লাই pretty soon. Final piece of the puzzle, Zotac Twin Edge 4060, এইটার দাম এখন 38,700 টাকা এই দামেই পাওয়া যাইতেছে। এবং এই
40,000 টাকার নিচে রেঞ্জে চলে আসার পরে এটাকে আমরা অ্যাকচুয়ালি এখন রেকমেন্ড করতে পারি যে 38,700 টাকায় একটা অলরাউন্ডার কার্ড যদি কেউ খোঁজেন তাইলে এনভিডিয়ার বাইরে তো আসলে তেমন কোনো উপায় নাই, বাকি সবারই নিয়ে কমপ্লেন আছে। যেমন নতুন কার্ড গুলায় আপনার বিশেষ করে 9070 সিরিজে আপনার এমডি বেশ ভালো করতেছে, রে ট্রেসিং এও তারা সলিড, কিন্তু পাথ ট্রেসিং এ গিয়ে বাসটা খেয়ে যায়। এনভিডিয়ার জিপিইউ ওভারঅল হোল ওয়ার্ক প্রসেস, প্রোডাক্টিভিটি বলেন, গেমিং এর র পারফরমেন্স যদিও মাইর খায় এমডির কাছে, কিন্তু অলরাউন্ডার বলতে গেলে দিস ইন্টেল ভ্যালু ফর মানি, দ্যাটস দ্যাট, বাট অলরাউন্ডার না, কোথাও কোথাও গিয়ে হিকাপ দেয়। অবশ্য কয়েকদিন আগে গেমার নেক্সাস একটা কন্টেন্ট বানাইছে, এনভিডিয়া ড্রাইভারে হিকাপ দিচ্ছে। তবে আশা করি 4060 লেভেলের কার্ডগুলা এই ঝামেলা থেকে মুক্ত থাকবে, এবং আমরা চাচ্ছি যে 4060 দামটা আরো একটু কমে আসুক, কারণ 3060 দামটা অলরেডি 35,000 চলে আসছে। 4060 যদি আপনার কোনোভাবে 35, 36 ইভেন 37,000ও চলে আসে, তাইলে পরে দেখা যাবে যে ইন্টেলের মার্কেটটা মনে হয় পুরোপুরি আল্লাহ হাফেজ গন হয়ে যেতে পারে। এনিওয়ে, বিলটা আমাদের মোটামুটি শেষ। এই বিলটা আমাদের টোটাল কস্টিং গেছে আপনার 84,500 টাকার মতো। স্টার্টটেক এইটাকে একটা স্পেশাল অফারে দিবে হচ্ছে 82,000 টাকায়। লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে পারচেস করতে পারেন এক্সাক্ট সেম কম্পোনেন্ট দিয়া, অথবা কিছু 19-20 চেঞ্জ করলেও করতে পারেন। তো বিল শেষ, চলেন কিছু বিরল দেখে নি, তারপরে পারফরমেন্স দিয়ে ফেরত আসতেছি। সো প্রোডাক্টিভ বেঞ্চমার্ক শুরু করার আগে আমরা সিস্টেম আইডল টেম্পারেচার দেখে নিই। তো এটার জন্য আমরা ইউজ করছি হার্ডওয়্যার ইনফো। সো আমাদের সিস্টেমের আইডল টেম্পারেচার শো করছে 31 ডিগ্রি সেলসিয়াস, আমাদের রুম টেম্পারেচার রয়েছে অ্যারাউন্ড 26 ডিগ্রি সেলসিয়াস। সো বলা যাচ্ছে যে রুম টেম্পারেচার অনুযায়ী আমাদের সিস্টেমটি নর্মাল টেম্পারেচারে রান করছে। আমরা জিপিইউ টেম্পারেচারটা চেক করি, জিপিইউ টেম্পারেচারও নর্মালে রয়েছে 39 ডিগ্রি। এখন আমরা শুরু করতেছি সিনেবেঞ্চ টেস্টিং দিয়ে। তো শুরুতেই আমরা সিনেবেঞ্চের সিপিইউ মাল্টিকোরটি রান করব, আর সাথে যদি আমরা হার্ডওয়্যার ইনফোর টেম্পারেচারটা চেক করি, দেখা যাক কত ডিগ্রি উঠছে। সো আমাদের সিপিইউ মাল্টিকোর স্কোর হাতে এসে পৌঁছিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি স্কোর করেছে 13,230 পয়েন্ট। এবং আমরা যদি টেম্পারেচার চেক করি, দেখা যাচ্ছে যে এটি হাইয়েস্ট টেম্পারেচার রিচ করেছে 87.9, ইটস অ্যারাউন্ড 88 ডিগ্রি। তো এখন আমরা চলে যাচ্ছি সিপিইউ সিঙ্গেল কোর টেস্টে। সো আমাদের সিঙ্গেল কোরের টেস্টিং শেষ, আমাদের স্কোরটি দেখতে পাচ্ছেন 1677। তো এখন আমরা চলে যাচ্ছি ব্লেন্ডারের সিপিইউ বেঞ্চমার্কে। এখানে মোটামুটি 3টি স্ক্রিন বেঞ্চমার্ক হবে। বেঞ্চমার্কটি শেষে আপনারা ব্লেন্ডারের রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন। সো আমাদের রেজাল্ট চলে এসেছে, আমাদের সিপিইউটি স্কোর করেছে 176.74। এখন আমরা চলে যাচ্ছি ব্লেন্ডারের জিপিইউ বেঞ্চমার্কে। আমাদের এখানে জিপিইউ বেঞ্চমার্কে ইউজ করছে জোটেরকে RTX 4060। তো আমরা শুরু করে দিচ্ছি বেঞ্চমার্কটি। ওকে, আমাদের হাতে চলে এসেছে জিপিইউ বেঞ্চমার্কের বেঞ্চ রেজাল্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে স্কোর করেছে 3066.89, ইটস কোয়াইট গুড। এখন আমরা চলে যাব প্রিমিয়ার প্রো। সো আমাদের প্রিমিয়ার প্রোতে কম্বাইন্ড ফুটেজ রেন্ডার হয়েছে। রেন্ডার ফুটেজ ছিল সনি FX30, লুমেক্স GS5 অ্যান্ড ব্ল্যাকম্যাজিক এবং আইফোনের ফুটেজ, সবগুলো কম্বাইন্ড হিসেবে ছিল। এবং আমরা রেন্ডার দেওয়ার পর আমাদের সময় লেগেছে 501 সেকেন্ড, দ্যাটস অ্যারাউন্ড 8 মিনিটের মতো। এবং আমাদের রেন্ডার টাইমে আমাদের জিপিইউ টেম্পারেচার হিট করেছিল 52.7 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা চলে আসলাম গেমিং বেঞ্চমার্ক সেগমেন্টে। আমরা এখন ইউজ করতেছি সাইবারপাঙ্ক 2077। তো আমাদের এখানে এক নাগারে গ্রাফিক্স সেটিংসটি দেখে নেই। আমরা গ্রাফিক্স সেটিংসে ইউজ করেছি আলট্রা প্রিসেট, এবং রেজলিউশন স্কেলিংয়ে যেহেতু এটি এনভিডিয়ার জিপিইউ DLSS অন করেছি, এবং সুপার রেজলিউশনে আমরা নিয়ে নিচ্ছি কোয়ালিটি এবং রে ট্রেসিং অন। এখন আমরা বেঞ্চমার্কটি রান করছি। তো দেখতে পাচ্ছি শুরুতে 94, 90, 98 FPS শো করছে। বেঞ্চমার্কটি শেষ হলে আমরা বুঝতে পারবো অ্যাভারেজ কত FPS পাচ্ছি আমরা।
আমাদের হাতে রেজাল্টটি চলে এসেছে। আমাদের অ্যাভারেজ এফপিএস ছিল 86.58। সো এই 4060 হিসাবে আমাদের এটি একটি খুবই ভালো রেজাল্ট। এখন আমরা চলে যাচ্ছি হার্ডওয়্যার ইনফোতে গেম খেলার টাইমে কতটুকু টেম্পারেচার উপর নিচ হয়েছে সেটি দেখার জন্য। আমাদের সিপিইউ কোর হিট করেছিল 4.7 গিগাহার্টজে। আমাদের সিপিইউ টেম্পারেচারটি হিট করেছিল 59.1 ডিগ্রি সেলসিয়াসে। সর্বশেষ আমাদের জিপিইউ টেম্পারেচারটি হিট করেছিল 65.6 টেম্পারেচারে। সো আমাদের দুটি সেগমেন্টই শেষ হয়ে গেল। এই সকল বেঞ্চমার্ক থেকে আপনারা নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন যে সিস্টেমতে আপনি কিনবেন কি কিনবেন না। প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট টাইম টু বিল্ড পিসিস উইথ 4060, কারণ 4060 জোটাকের দাম যেহেতু কমছে, অন্যান্য ব্র্যান্ডের কার্ডগুলোর দামও কমে আসবে এবং দাম টাম কমলে পরে আপনার মানে কি বলে 1 লাখ টাকার বাজেটের মধ্যে গেমিং বলেন, প্রোডাক্টিভিটি বলেন, এই সব মিলে কনজিউমাররা একটা ভালো অলরাউন্ডার পিসি বানাইতে পারবে, যেটা দিয়ে আপনার 4K এডিটিং করা থেকে শুরু করে ভালো গেমিং মানে ওভারঅল প্যাকেজ, ইভেন 3D টুকটাক কাজ, আফটার এফেক্টস এর কাজ ভালোভাবে করা যাবে। এরকম সিস্টেমগুলো বিল্ড করতে পারবেন। আমরা খুব করে চাই 4060 দাম আরো একটু কমে আসুক, 35 এর নিচে আসুক, আসলে খুব ভালো হয়। চেষ্টা থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অ্যাগেন বিল্ডের লিংক দিয়ে দিব না ডেসক্রিপশনে, কেউ পারচেস করতে চাইলে প্রবাবলি 4060 টুইন এজ এই দামে যেটা পাওয়া যাচ্ছে আর কি, বাজার থেকে উঠে যাওয়ার আগেই কিনে নিন, কারণ 5060 আসতেছে, এই আশায় যারা বসে আছেন তারা একটু টাকাও বাড়ায় রেখেন। নতুন কার্ড তো দাম একটু বেশি হবে। ও বাই দ্য ওয়ে, যেটা বলতে ভুলে গেছি, যদি আপনি কুলারটা বাদ দেন, যেটা আমি অনেক আগে ড্রপ করে দিছিলাম, দিস ওয়ান, এটা বাদ দিলে আপনি হোল বিলটা মনে হয় 80 নিচে করতে পারবেন, 79 আশেপাশে। সো দ্যাটস এ গ্রেট ডিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।